জাতিসংঘের সম্মেলনে আমরা ডক্টর ইউনূসকে দেখছি গত দুদিন আগে থেকেই তিনি বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িয়ে রয়েছেন এবং সেখানে তাকে দেখতে 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 মানে সত্যি মানে প্রাউড মোমেন্ট, বিশেষ করে বাংলাদেশিদের জন্য যে তিনি এত বড় মঞ্চে গিয়ে বিভিন্ন বিশ্ব নেতাদের সাথে হাত মেলানো, তাদের সাথে কথা বলা, তাদেরকে জড়িয়ে ধরা, এই সমস্তগুলো যখন দেখে তখন প্রত্যেকটা মানুষ তার নেতাকে মানে দেখে প্রাউড ফিল করে। এমনকি জামা কাপড়ের মধ্যে দিয়েও বাংলাদেশকে উনি তুলে ধরেছেন। হ্যাঁ, একদম, এইটা খুব ভালো জিনিস। তিনি কিন্তু যেটা বাংলাদেশে সচরাচর পড়া হয় বা বয়স্ক মানুষরা পড়েন সেই জিনিসগুলো, পায়জামা পাঞ্জাবি যেটা, সেইটা পরেই কিন্তু গিয়েছেন। এবং সত্যি কথা বলতে কি ডক্টর ইউনূসকে আমি ওইটা ছাড়া কিন্তু আমি দেখিনি। মাটির মানুষ, হ্যাঁ, তো হয়তো প্যান্ট শার্ট বা এই ধরনের জিনিস হয়তো তিনি পরেন, কিন্তু আমি অনুযায়ী কোনো পোশাক পরে উনি যেতেই পারতেন, কিন্তু তা করেননি। উনি কিন্তু সেই বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করেছেন। এটা কিন্তু ভালো পয়েন্ট একদম। তো নিজের দেশকে রিপ্রেজেন্ট করা এটা কিন্তু খুব বড় দিক। আর আজকে যেটুকু জানতে পারলাম অলরেডি 5 থেকে 6 জন আমার মনে হয় মানে গত যে সমস্ত প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানরা ছিলেন তারা কিন্তু ইউএনএ বক্তব্য পেশ করেছেন এবং সাথে সাথে যে মার্কিন প্রেসিডেন্ট তার সাথে দেখা করা বা এই ধরনের জিনিসপত্র হয়েছে। তো আজকে যে ভিডিওটা আমরা দেখব সেই ভিডিওটার শিরোনাম হচ্ছে 6 সরকার প্রধানের যুক্তরাষ্ট্র সফর। তো 6 জন, তাহলে এখানে যেটুকু বুঝতে পারছি 6 জনের আগে গিয়েছেন। তো তাদের যে সফর ছিল এবং আজকের যিনি ইউনূস স্যারের তার যে সফর তার মধ্যে কতটা পার্থক্য রয়েছে সেটা আমরা দেখবো। হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। Himself up in business, financing for a better future. Hillary met local women and talked to them about their lives before they came to the village. এ পর্যন্ত বাংলাদেশের মোট 6 জন সরকার প্রধান আমেরিকার প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, খালেদা জিয়া এবং শেখ হাসিনার সাথে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক হয়েছে। তবে সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্টের সাথে প্রফেসর ইউনূসের বৈঠক ছিল বিরল ঘটনা, যা বাংলাদেশের কোনো সরকার প্রধানের ক্ষেত্রে আর কখনো হয়নি। বৈঠকে ভারত প্রসঙ্গ সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। ইউনূস সরকারকে যে কোনো ধরনের সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সংকটে $1 কোটি সহায়তাও দিয়েছে দেশটি। বাংলাদেশের ৬৭ কোটি মানুষ সর্বপ্রথম 1974 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জেরার্ড ফোর্ডের সঙ্গে বৈঠক করেন। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, খাদ্য সংকট এবং জ্বালানি তেলের উচ্চ মূল্যের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তুলে ধরেন বঙ্গবন্ধু। জেরার্ড ফোর্ডকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি। 1980 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এ সময় বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। ওই বৈঠকে $1.5 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি পেয়েছিল বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেছিলেন জিমি কার্টার। সামরিক শাসক জেনারেল এরশাদ যুক্তরাষ্ট্রের 2 জন প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন। 1983 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের সাথে প্রথম বৈঠক করেন তিনি। এরপর 1990 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের সাথে বৈঠক করেন তিনি। এই বৈঠকের প্রায় পুরোটা সময় জুড়েই তৎকালীন ইরাক ও কুয়েতের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেই সময় ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নির্দেশে কুয়েত দখল করে নিয়েছিল ইরাকি বাহিনী। 1992 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। রোহিঙ্গা সংকট, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, গণতন্ত্র এবং ইরাক যুদ্ধ নিয়ে আলোচনা হয় সেই বৈঠকে। সে সময় মিয়ানমার থেকে কয়েক লাখ রোহিঙ্গা মুসলিম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছিল। প্রেসিডেন্ট বুশ এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই ঘটনার নিন্দা জানান।
বিল ক্লিন্টন হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম এবং একমাত্র প্রেসিডেন্ট যিনি বাংলাদেশ সফরে এসেছিলেন। 2000 সালের মার্চ মাসে ঢাকা সফরে এলে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হয় তার। এই সফরে গ্রামীণ ব্যাংকের একটি প্রকল্প দেখতে যান ক্লিন্টন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গ্রামীণ ব্যাংকের এমডি ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় উপস্থিত ছিলেন। পরে অক্টোবর মাসে প্রেসিডেন্ট ক্লিন্টনের আমন্ত্রণে শেখ হাসিনা ওয়াশিংটন সফরে যান এবং দুজনের মধ্যে বৈঠক হয়। তবে এবার প্রথমবারের মতো জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠককে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কূটনীতিকদের মতে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এমন বৈঠক বিরল ঘটনা। সেটা সম্ভব হয়েছে কেবলমাত্র নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, গণতান্ত্রিক পথে উত্তরণ এবং অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার পদক্ষেপ সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে। এ সময় ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। প্রেসিডেন্ট বাইডেন অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। কূটনীতিক ও প্রধান উপদেষ্টার সফরসঙ্গী সূত্রে জানা গেছে, বৈঠকে ভারতের প্রসঙ্গও ছিল, তবে তার বিস্তারিত জানা যায়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সরকার প্রধান হিসেবে অধ্যাপক ইউনুসের জাতিসংঘে উপস্থিতির পর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো যে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখিয়েছে তা থেকে বাংলাদেশও যেমন সহযোগিতার বার্তা পেয়েছে, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক বার্তা পেয়েছে। প্রফেসর ইউনুসকে জো বাইডেন সহ পশ্চিমা নেতারা স্বাগত জানিয়েছেন। প্রভাবশালী রাষ্ট্রনেতারা যেভাবে তাকে গ্রহণ করেছেন তাতে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রফেসর ইউনুসের বিশ্বজুড়ে যে খ্যাতি রয়েছে তার সুফল পাবে বাংলাদেশ। তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার কারণে পশ্চিমা দেশগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যা বাংলাদেশের জন্য খুবই দরকার ছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চেও বক্তব্য দিয়েছেন প্রফেসর ইউনুস। তিনি বাংলাদেশের ছাত্র সমাজকে পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্ব মঞ্চে। প্রফেসর ইউনুস জানান, আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। এ সময় তিনি তার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলমকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলনের কারিগর হিসেবে উল্লেখ করেন। এই সফরে মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গেও বৈঠক করেছেন অধ্যাপক ইউনুস। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথেও সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশকে সহজ শর্তে $350 কোটি ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকে দুই নেতা বাংলাদেশ কানাডার সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায়সহ আরও নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সহায়তা করার ব্যাপারে আলোচনা করেন। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আরও ভিসা দিতেও কানাডার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন প্রফেসর ইউনুস। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে প্রফেসর ইউনুসের বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের নানা স্তরে দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের বস্ত্র ও চামড়া খাতে বিনিয়োগের জন্য তার দেশের আগ্রহের কথা প্রকাশ করেন। অধ্যাপক ইউনুস দুই দেশের মধ্যে যুব কর্মসূচি উন্নয়নের প্রস্তাব করেন। এছাড়া তিনি সার্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের সমর্থন চেয়েছেন। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন। আমরা এখানে যেটা দেখলাম যে 6 জন বিগত যে সমস্ত রাষ্ট্রপ্রধান ছিলেন বাংলাদেশে, তারা কিন্তু রাষ্ট্রসংঘের সম্মেলনে গিয়েছেন এবং সেখানে গিয়ে রিপ্রেজেন্ট করেছেন এবং যে সমস্ত US এর রাষ্ট্রপতিরা ছিলেন তখনকার দিনে, তো তাদের সাথে দেখা করেছেন। এই 6 জনের মধ্যে প্রথমেই যার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান এবং তারপর খালেদা জিয়া, তার হাজবেন্ড জিয়াউর রহমান, সাথে শেখ হাসিনা এবং আরেকজন যিনি
শাসক ছিলেন, তার নামটা এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তো এরা সবাই গিয়ে কিন্তু তাদের নিজের বক্তব্য এবং দেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেখানে গিয়েছেন এবং সারা ওয়ার্ল্ডের সাথে যে যোগ স্থাপন, একদম আলোচনা করা বা তাদের মন্তব্য সেটা তুলে ধরা, সেটা কিন্তু তারা করেছেন। এবং এই মুহূর্তে যিনি রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, তিনি কিন্তু সেখানে গিয়ে একটা আলাদা রকমই ভাব তৈরি করেছেন। আগামী মানে গত যে সমস্ত রাষ্ট্রপ্রধানরা গিয়েছেন তার থেকে পুরোটাই আলাদা। এবং পার্থক্যটা এই কারণেও রয়েছে, তিনি একজন নোবেল বিজেতা এবং তাকে কিন্তু ওয়ার্ল্ডের সবাই চেনে এবং তার সাথে প্রথম দিক থেকেই একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে আছে। আমরা যেটা দেখছিলাম যে 2000 সালে আমি বলছিলাম যে ক্লিন্টন এসেছিলেন, সেটা হচ্ছে ইন্ডিয়ায়ও এসেছিলেন সেই সময়ে। তার আগে কি পরে, মানে ইন্ডিয়ায় আসার আগে কি পরে এইরকম সময়ে তিনি একবার বাংলাদেশে গিয়েছিলেন এবং সেই মুহূর্তে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তো সেই সময়েই কিন্তু একটা জিনিস হয়েছিল কি, সেই সময়ে যে আমাদের ডক্টর ইউনুস তার যে সংস্থা ছিল গ্রামীণ ব্যাংক, সেটা কিন্তু তখন ভিত্তিপ্রস্তর হওয়া বা শুরু হয়ে গিয়েছে এরকম একটা কন্ডিশনে ছিল। এবং সেখানে আমরা ভিডিও ফুটেজেও দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে রয়েছেন। তো সেই থেকে একটা কিন্তু বিশ্ব নেতাদের সাথে এবং যে সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে তার সাথে কিন্তু ডক্টর ইউনুসের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। প্লাস তিনি নোবেল বিজেতা, সেই জন্য কিন্তু একটা আলাদা সম্পর্ক রয়েছে। এরপরেও অর্থনীতিবিদ। এর পরেও আরেকটা জিনিস যেটা হচ্ছে, তিনি কিন্তু মানে দ্বৈত নাগরিকত্ব পেয়েছেন। তিনি একাধারে যেমন বাংলাদেশি, তেমনি আবার যত সম্ভব উনি ইউএসএ তে ছিলেন কি যুক্তরাষ্ট্র। তো এই দুটো দেশের নাগরিকত্ব কিন্তু তার রয়েছে। কিন্তু আমার যেটাই ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান এই জায়গায় যখন কেউ নিয়োগ হন, নিয়োগই বলবো কারণ একটা নির্বাচনের মাধ্যমে হন, তবে এখানে যদিও নির্বাচন হয়নি, এখানে একজন মানে কমিটি থেকে বলাই যায় সে তো ওনাকে উপদেষ্টা হিসেবে আনা হয়েছে। তো সেই জায়গায় কি দ্বৈত শাসনে মানে দ্বৈত নাগরিকত্বতে যিনি রয়েছেন তিনি কি রাষ্ট্রপ্রধান হতে পারেন, এইটা আমার কাছে মানে একটু অন্যরকম ঠেকছে। কারণ রাষ্ট্রপ্রধান যদিও নন, তবে এখন তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। তিনি মানে যখন বাংলাদেশ বা নিজের দেশকে যখন কেউ রিপ্রেজেন্ট করে, তখন তো আমার মনে হয় যে সেখানকার মানে অরিজিনাল নাগরিক যদি হয় তিনিই করতে পারেন। সব দেশের ক্ষেত্রেই আমি এটা জানি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এখানে যিনি উপদেষ্টা, তিনি কিন্তু যেটুকু জানা আছে আমার, তিনি ডক্টর ইউনুস কিন্তু দুই দেশের নাগরিকত্ব নিয়ে আছেন। তো যাই হোক, যেহেতু বাংলাদেশের মানুষ চেয়েছে সেটা এবং সেই জন্য রয়েছেন, সেটা কোনো বিষয় না। আমার জাস্ট এইটা বলার ছিল, সেই জন্য বললাম। এবং সাথে সাথে আরেকটা জিনিস যেটা তিনি মাহফুজকে পরিচয় করিয়ে দিলেন, লিডার, তিনি যে কিভাবে পুরো গেমটা প্ল্যানিং করেছিলেন, ঠিক আছে, সমস্ত ব্যাপারটাই কিভাবে সাজানো হয়েছে, কোনোটাই হঠাৎ করে হয়ে ওঠেনি। তো একটা জিনিস এখানে আরেকটা জিনিসও শুনতে পাচ্ছিলাম যখন আমরা এই আন্দোলন নিয়ে ভিডিও করছিলাম, তখন এটাও দেখেছি যে মানুষ বা যারা কমেন্টস করছে তারা বা হয়তো দেখা গেল যে মিডিয়া ইউটিউবে যেটা দেখতে পেয়েছি যে সমস্ত কিছুই হঠাৎ করে মানে জনতা ক্ষেপে উঠেছে, জনতা সব কিছু মেনে নিতে পারছে না। এই জিনিসটা হওয়ার ফলেই আজকে এই আন্দোলনটা হয়েছে, কোনো প্ল্যানিং ছিল না। কিন্তু এখানে যেটা শুনতে পেলাম সেটা কিন্তু পরপর সুন্দরভাবে প্ল্যান করা ছিল, কিভাবে গেলে আমরা সফল হব, সেই জিনিসটা কিন্তু প্ল্যানটা আগেই হয়েছিল। তো অনেকেই বলছে, তখন বলছিল যে না, প্ল্যানিং এ কিছু হয়নি, প্ল্যানিং এর মাধ্যমে কিছু হয়নি। শেখ হাসিনাও বলছিলেন যে আমাকে প্ল্যান করে বা
এই ধরনের ইয়ে করে গেম প্ল্যান করে আমাকে সরানো হয়েছে, বা তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা বলছিল যে অনেকদিন ধরেই সাজানো হচ্ছে ব্যাপারটাকে কিভাবে একটার পর একটা, এবং কমেন্ট সেকশনেও দেখছি একটার পর একটা ধাপ কিভাবে সাজিয়ে গুছিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়টা অনেকেই যারা বিপক্ষে শেখ হাসিনার, যেহেতু আমরা বাইরের মানুষ সেই জন্য আমি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছি, যে সেই ক্ষেত্রে অনেকেই বলছে যে না, এটা হঠাৎ করে হয়েছে, তা মানুষের ক্ষোভ এবং ছাত্রদের আন্দোলন, ছাত্রদের দাবি দাওয়া, এর জন্যই হঠাৎ করে হয়ে গিয়েছে, এবং এর পিছনে কোনো আগে থেকে পরিকল্পনা ছিল না, সবটাই মানুষের ইচ্ছায় হয়েছে। তো এইখানটায় একটা দুটোর মধ্যে ক্ল্যাশ রয়ে গিয়েছে। যাই হোক, এর পরবর্তী আমরা যেটা বলবো যে ডক্টর ইউনূস, তাকে সবাই জানে, বিশ্বের সবাই জানে, এবং তাদের যে বৈঠকগুলো হয়েছে, তিনি বৈঠকগুলো করেছেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রথমেই তো হচ্ছে বাইডেনের সাথে তাকে দেখলাম, পরবর্তী সময়ে বিল ক্লিন্টনের যে ফাউন্ডেশন রয়েছে তো সেখানে দেখলাম, এবং পরবর্তী সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, এবং আরও কানাডার জাস্টিন ট্রুডো, ওনার সাথেও দেখা হয়েছে। তো সবার সাথে, বিশ্ব নেতাদের সাথে আলাপ আলোচনা করে, দেখা করে যে সমস্ত বিনিয়োগ বা বিশ্ব ব্যাংকের যে $350 কোটি সহায়তা করার একটা নিয়ে এসেছেন, তো পরিকল্পনা নেওয়া হয়েছে। তো সমস্ত কিছু কিন্তু একটা ভালো দিকে যাচ্ছে সবকিছুই বাংলাদেশের, যেটা বৈদেশিক হেল্প বলো বা বৈদেশিক বিনিয়োগ বলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে আসছে বা আসতে শুরু করেছে বা করবে, এই জিনিসটা কিন্তু হচ্ছে। $20 কোটি রোহিঙ্গা মুসলিমদের হেল্প করার জন্য, সহায়তার জন্য দেওয়া হচ্ছে। তো এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো কিন্তু হচ্ছে, এবং আগামী দিনে হয়তো এর ফল আমরা দেখতে পাবো আস্তে আস্তে, সেটা বাংলাদেশের সাধারণ মানুষের কাছেও পৌঁছাবে, এবং তখনই আমরা দেখতে পাবো যে কতদূর কি ঘটলো। যাই হোক, ভিডিও সম্বন্ধে তোমাদের যে মতামত জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।